তাশকন্দ থেকে ঢাকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং সোভিয়েত ভূরাজনীতি। 1963 সালের 10ই জানুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উজবেক প্রজাতন্ত্র, বর্তমানে উজবেকিস্তান, রাজধানী তাশকন্ডে মস্কোর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে 1965 সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে। সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধে কোনো পক্ষকে সমর্থন প্রদান থেকে বিরত ছিল এবং সৎ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। এর মাত্র 5 বছর পর 1971 সালে 16ই ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ভারতীয় সৈন্যরা সোভিয়েত ইউনিয়ন সক্রিয় সমর্থনে বাংলাদেশি সৈন্যদের সঙ্গে ঢাকায় প্রবেশ করে এবং প্রায় 90,000 পাকিস্তানি সৈন্যকে বন্দী করে। মাত্র 5 বছরের ব্যবধানে এমন কি ঘটেছিল যে মস্কো তার পরবর্তী অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল। 1971 সালের যুদ্ধে মস্কোর ভূমিকা ছিল আলোচনা করার মতো। 1971 সালের যুদ্ধে মস্কোর ভূমিকা সম্পর্কে আলোচনা করার পূর্বে কয়েকটি বিষয় স্পষ্ট করে নেওয়া প্রয়োজন। প্রথমত, সাধারণভাবে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়াকে এক হিসেবে ধরে নেওয়া হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্র দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এটা সত্যি যে রাশিয়া আইনগতভাবে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাষ্ট্র, কিন্তু প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিস্ট পার্টি কর্তৃক শাসিত 15টি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি ইউনিয়ন, যাদের মধ্যে ছিল একটি রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, বর্তমান রাশিয়া। এটি ছিল একটি একদলীয় রাষ্ট্র এবং এটির অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক। অন্যদিকে বর্তমানে রুশ ফেডারেশন একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটির অর্থনীতি পুঁজিবাদী। যদিও রাশিয়ার প্রতিদ্বন্দ্বী বিশেষত পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার পশ্চিমপন্থী দলগুলো রাশিয়াকে একটি একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতেই ভালোবাসে। বর্তমান রুশ ফেডারেশন ছিল সোভিয়েত ইউনিয়নের 15টি প্রজাতন্ত্রের মধ্যে একটি। দ্বিতীয়ত, কোনো রাষ্ট্রই যে নিজস্ব স্বার্থের বাইরে কিছু করে না, এই বিষয়টি অনুধাবন করা জরুরি। রাষ্ট্রের কোনো নৈতিক অবস্থান থাকে না বা থাকতে পারে না, কারণ প্রতিটি রাষ্ট্রে কিছু ব্যতিক্রম ছাড়া নেতৃবৃন্দ চেষ্টা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ নিজ রাষ্ট্রের সামগ্রিক স্বার্থ রক্ষা করার জন্য। এক্ষেত্রে তাদের কাছে নীতি নৈতিকতার বিচার করার সুযোগ খুব কমই থাকে। যে কোনো স্বাভাবিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য থাকে রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা এবং ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করা। এবং তৃতীয়ত, 1971 সালে যুদ্ধে মস্কোর ভূমিকাকে বাংলাদেশের ভিতর ও বাইরে বিভিন্ন লেখক ও বিশেষজ্ঞ নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। এজন্য একসময় মস্কো যে ভূমিকা রেখেছিল তার বহু সংখ্যক ব্যাখ্যা পাওয়া যায়, কিন্তু যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় আর্কাইভ ঐতিহাসিকদের জন্য পরিপূর্ণ উন্মুক্ত করে না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এই যুদ্ধের সময় মস্কো গৃহীত সিদ্ধান্তগুলোর সঙ্গে জড়িত প্রক্রিয়া ও কারণ সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া সম্ভব নয়। এজন্য এই বিষয়ে আলোচনায় এ পর্যন্ত জানা তথ্যের ভিত্তিতে আলোচনা করতে হবে। মস্কো সম্পর্কে আরেকটি বিষয় উল্লেখ করা জরুরি। 19বিংশ শতাব্দীর থেকে মস্কো বিভিন্ন কারণে বহু রাষ্ট্রের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উসমানীয় সাম্রাজ্যের কাছ থেকে গ্রিস, সার্বিয়া, মন্টিনিগ্রো, রোমানিয়া ও বুলগেরিয়া স্বাধীনতা লাভ, চীনের কাছ থেকে মঙ্গোলিয়া স্বাধীনতা লাভ, ফ্রান্সের কাছ থেকে সিরিয়া, ভিয়েতনাম ও আলজেরিয়া স্বাধীনতা লাভ, কিংবা পর্তুগালের কাছ থেকে অ্যাঙ্গোলা, মোজাম্বিক ও গিনি বিসাবিউ স্বাধীনতা লাভ, প্রতিটি ক্ষেত্রে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ তাৎপর্য ভূমিকা রেখেছে। তাই বিভিন্ন জাতির স্বাধীনতা সংগ্রামের সমর্থন প্রদানের ঐতিহ্য মস্কোর জন্য অনেক পুরনো। অবশ্যই এসবের পিছনে মস্কোর স্বার্থ নিহিত ছিল। অ্যাঙ্গোলার সৈন্যদের সঙ্গে সোভিয়েত সামরিক উপদেষ্টারা অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতার পরবর্তী গৃহযুদ্ধে প্রায় 11,000 সোভিয়েত সৈন্য ও উপদেষ্টা অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মস্কোর ভূমিকা সম্পর্কে জানার পূর্বে ভারতীয় উপমহাদেশে, বিশেষত পাকিস্তানে 1971 সালে সোভিয়েতের ভূমিকা সম্পর্কে জেনে নেওয়াটা জরুরি। 1947 সালে ব্রিটেন তাদের সাম্রাজ্যের মুকুটমণি ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করে, কিন্তু ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। সে সময় সোভিয়েত ইউনিয়নের সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়া বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল এবং ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার মতো সময়, সুযোগ বা সামর্থ্য কোনোটাই মস্কোর ছিল না। তদুপরি মস্কো তখন ভারত ও পাকিস্তানকে প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করত না, কারণ তখন রাষ্ট্র দুইটার সরকার ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পদগুলো ব্রিটিশ কর্মকর্তারাই অধিষ্ঠ ছিল। ভারত ও পাকিস্তান ব্রিটিশ কমনওয়েলথ সদস্য গ্রহণ করায় মস্কো এই চিন্তাধারা আরও দৃঢ় হয়। বস্তুত তখনও মস্কো বিশ্বকে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী এই বাহিনীর দৃষ্টিকোণ থেকে বিবেচনা করত এবং যে কোনো কিছুকে কমিউনিজমের মাপকাঠি দিয়ে বিচার করত। 1940 এর দশকের শেষ দিকে সোভিয়েতের বিশেষজ্ঞরা দুটি পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন রাষ্ট্রে ভারতবর্ষের বিভক্তিকে নেতিবাচক দৃষ্টিতে দেখতেন।
তাদের মতে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের রাজনৈতিক প্রভাব বজায় রাখার উদ্দেশ্যে ভারতের ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল এবং ভারতকে দুই ভাগে বিভক্ত করেছিল। তারা মন্তব্য করেছিলেন, ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করলে উপমহাদেশে ধর্মীয় সমস্যা সমাধান হবে না। বাস্তবেও ভারতকে দুই ভাগে বিভক্ত করার পর প্রায় 73 বছর পরে উপমহাদেশে ধর্মীয় সমস্যার কোনো কার্যকরী সমাধান হয়নি, বরং ভারতীয় ও পাকিস্তানি দ্বন্দ্ব এ অঞ্চলে চিরস্থায়ী বৈশিষ্ট্য রূপ নিয়েছে। সোভিয়েত প্রধানমন্ত্রী জোসেফ স্টালিন শুধু ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র সৃষ্টির ধারণাকে আদিম বলে মন্তব্য করেছিলেন। বিদেশি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটাও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একে অপরের থেকে প্রায় 1000 মাইল দূরে উপস্থিত পাকিস্তানের দুটি অংশ কখনোই একত্রিত থাকতে পারবে না এবং আগে হোক বা পরে হোক পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তান থেকে পৃথক হয়ে যাবে। বস্তুত পাকিস্তানের দুই অংশের মধ্যে পশ্চিম পাকিস্তান ছিল সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে বৃহত্তর মধ্যপ্রাচ্যের বর্ধিতাংশ, আর পূর্ব পাকিস্তান ছিল সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ধিতাংশ। পাকিস্তানের দুই অংশের মধ্যকার সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, নৃতাত্ত্বিক এবং এমনকি ধর্মীয় অসামঞ্জস্য তখন বিশ্ব নেতাদের দৃষ্টি এড়ায়নি। স্টালিনের ধর্মের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্র সৃষ্টির ধারণাটিকে আদিম বলে অভিহিত করেছিলেন। পাকিস্তানের মুসলিম লীগ নেতারাও কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে সন্দেহ চোখে দেখতেন এবং এর কারণ ছিল তাদের পশ্চিমাপন্থী মনোভাব ও ব্রিটিশ শাসনামলে সৃষ্ট রুশ ভীতি ও সোভিয়েত ভীতি। পাকিস্তানের প্রতিষ্ঠা ও প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ছিলেন স্পষ্টতই পশ্চিমাপন্থী। তবে পারস্পরিক সন্দেহ ও বিশ্বাস সত্ত্বেও 1948 সালে 1 মে সোভিয়েত ইউনিয়ন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, কিন্তু রাষ্ট্র দুইটির মধ্যে আর্থ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগাযোগ ছিল খুবই সীমিত। 1950 সালের প্রথম দিকেও কিছু কিছু সোভিয়েত দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ পাকিস্তানকে একটি কৃত্রিম রাষ্ট্র ও ভৌগোলিক অর্থহীন বলে অভিহিত করেছিলেন, কিন্তু একই সঙ্গে কিছু সোভিয়েত বিশেষজ্ঞ পাকিস্তানের উৎপত্তির ঐতিহাসিক, আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক কারণ অনুসন্ধান করতে শুরু করেন। তারা পাকিস্তানকে বাঙালি, পাঞ্জাবি, সিন্ধি, পশতুন, বালুচ ও অন্যান্য জাতি সমন্বয়ে গঠিত একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে বিবেচনা করতেন, কিন্তু পাকিস্তানি সরকার পাকিস্তানকে একটি কেন্দ্রিক জাতিরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী ছিল। 1950 সালে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দক্ষিণ পূর্ব এশিয়ায় চুক্তি সংস্থা সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন ও মার্কিন প্রভাবাধীন কেন্দ্রীয় চুক্তি সংস্থা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন যোগদান করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথক সামরিক চুক্তিতেও স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে পাকিস্তান চলমান স্নায়ু যুদ্ধে দৃঢ়ভাবে মার্কিন নেতৃত্বাধীন শিবিরে যোগ দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্রভাবাপন্ন মিত্র হিসেবে পরিচিত অর্জন করে। সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বাদাবারে একটি গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করেছিল। এই ঘাঁটি থেকে সোভিয়েত ইউনিয়নের উপর U-2 গোয়েন্দা বিমান উড়ানোর সময় 1960 সালে মার্কিন বৈমানিক গ্যারি পাওয়ার্স ভূপাতিত ও বন্দী হয়েছিলেন এবং এরপর সোভিয়েত নেতা ক্রুশেভ পাকিস্তানের পেশোয়ারকে লাল কালিতে চিহ্নিত করে রাখার হুমকি দিয়েছিলেন। এসবের ফলে স্বাভাবিকভাবে সোভিয়েত পাকিস্তান সম্পর্ক শীতল হয়ে পড়ে এবং মস্কো ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। যদিও ভারত ছিল একটি জোট নিরপেক্ষ রাষ্ট্র, এ সময় পাকিস্তানের অধিকতর জনবহুল ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল পূর্ব অংশে অর্থাৎ পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে সোভিয়েত ইউনিয়ন অবগত ছিল, কিন্তু তাদের মূল আগ্রহ ছিল পশ্চিম পাকিস্তানকে ঘিরে। সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নের কাছে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সোভিয়েতের কূটনৈতিক উপস্থিতি পশ্চিম পাকিস্তানে কেন্দ্রভূত ছিল। এ সময় ঢাকায় সোভিয়েত ইউনিয়নের একটি কনসুলেট এবং একটি বাণিজ্যিক প্রতিনিধি দপ্তর ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো স্বতন্ত্র তথ্য কেন্দ্র ছিল না। 1960 সালে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ পরিবর্তন ঘটে। সমাজতান্ত্রিক বিশ্বে নেতৃত্ব নিয়ে সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে বিরোধ দেখা দেয় এবং এই বিরোধ ক্রমশ স্নায়ুযুদ্ধে রূপ নেয়। তৃতীয় বিশ্বের প্রভাব বিস্তারের জন্য মস্কো ও বেইজিংয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতা আরম্ভ হয়। মস্কো ও বেইজিংয়ের দ্বন্দ্বের প্রভাব পাকিস্তানের অভ্যন্তরে পড়ে, এমনকি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট দলগুলো মস্কোপন্থী ও বেইজিংপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ সময় দক্ষিণ এশিয়া সোভিয়েত ইউনিয়নের মূল লক্ষ্য হয়ে ওঠে চীনের প্রভাব বিস্তারে রোধ করা। এই উদ্দেশ্য ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য মস্কো উদ্গ্রীব হয়ে ওঠে। যদিও এর ফলে ভারতীয় রাজনীতিবিদদের একাংশ মস্কোর উপরে ক্ষুব্ধ হয়। অন্যদিকে 1962 সালের চীন ভারত যুদ্ধে ভারতের পরাজয়ের পর পাকিস্তান 1963 সালে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এবং চীনের কাছে ট্রান্স কারাকোরাম ট্র্যাক অঞ্চলটি হস্তান্তর করে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। 1966 সালে তাশকন্দ পাকিস্তানি রাষ্ট্রপতি আইয়ুব খান এবং সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোসিগিন 1965 সালে
পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলে সোভিয়েত ইউনিয়ন কোনো পক্ষকে সমর্থন না করে নিরপেক্ষতা অবলম্বন করে এবং উভয় পক্ষকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায়। উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করার জন্য মস্কো প্রস্তাব করে। ভারত ও পাকিস্তান মস্কোর প্রস্তাব গ্রহণ করে এবং সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোসিগিনের মধ্যস্থতায় 1966 সালে 10 জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের তাশকন্দ শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপিত হয়। এরপর দিন অর্থাৎ 11 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশকন্দে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 1965 সালের যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের নিরপেক্ষতার ভূমিকার জন্য পাকিস্তানি রাষ্ট্রপতি আইয়ুব খান মস্কোকে পূর্বের তুলনায় ইতিবাচক দৃষ্টিতে দেখতে থাকেন। তাশকন্দ পরবর্তী সময়ে আইয়ুব পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে দ্বিপাক্ষিকতাবাদ প্রবর্তন করেন। এরপর লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীন কারো বিরুদ্ধে না গিয়ে সকলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। এর অংশ হিসেবে পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়। 1968 সালে এপ্রিলে সোভিয়েতের প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোসিগিন পাকিস্তান সফর করেন এবং এটিই ছিল কোনো সোভিয়েত সরকার প্রধানের প্রথম পাকিস্তান সফর। এ সফরের পরপর পাকিস্তান 1968 সালে 1 জুলাইয়ের পর থেকে বাদাবেরে উপস্থিত মার্কিন গোয়েন্দা ঘাঁটিয়ে ইজারার মেয়াদ বৃদ্ধি করতে অস্বীকৃতি জানায়। 1968 সালে 9 জুলাই সোভিয়েত ইউনিয়নের প্রথমবারের মতো পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করতে শুরু করে। এর ফলে মস্কোর আরেক মিত্র ভারতের ক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও পাকিস্তান যাতে পুরোপুরি চীনের কবজায় না চলে যায় সেজন্য মস্কো এই পদক্ষেপ গ্রহণ করে। 1969 সালে মার্চে চীনা সোভিয়েত সীমান্তবর্তী উসুরি নদীতে উপস্থিত দামান্স্কি বর্তমান জেনবাও দ্বীপে চীনা ও সোভিয়েত সৈন্যদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয় এবং বিস্তৃত চীনা ও সোভিয়েত সীমান্ত জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ে। সংক্ষিপ্ত কিন্তু তীব্র সীমান্ত যুদ্ধে 60 জন সোভিয়েত এবং প্রায় 200 থেকে 800 জন চীনা সৈন্য নিহত হয়। এই ঘটনার ফলে চীনা ও সোভিয়েতের সম্পর্ক চরম অবনতি ঘটে এবং পারমাণবিক অস্ত্রধারী চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার বৃহদাকার একটি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। 1970-এর দশক জুড়ে মস্কো, রুশ, দূরপ্রাচ্য, সাইবেরিয়া বা মধ্য এশিয়া চীনা আক্রমণের আশঙ্কায় শঙ্কিত ছিল। অন্যদিকে বেইজিং এ সময় মাঞ্চুরিয়া, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া বা জিনজিয়াংয়ে সোভিয়েত আক্রমণে ভয়ে ভীত ছিল। এমত অবস্থায় মস্কো 1969 সাল থেকে এশীয় একটি চীনা বিরোধী জোট গঠনের জন্য প্রচেষ্টা শুরু করে। এই প্রকল্পে মস্কো এশীয় যৌথ নিরাপত্তা ব্যবস্থা নামকরণ করে। এশিয়ার বিভিন্ন রাষ্ট্রকে মস্কো এই জোটে অন্তর্ভুক্ত করার জোর প্রচেষ্টা চালায়। এই রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তানও ছিল। এই জোট গঠনের উদ্দেশ্য ছিল চীনকে চারদিক থেকে ঘিরে ফেলা। 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন সোভিয়েত ইউনিয়নকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘিরে ফেলতে চেয়েছিল, সোভিয়েত ইউনিয়ন চীনকে ঘিরে ফেলার কৌশলটি ছিল অনুরূপ। 1969 সালে মার্চে পাকিস্তানের উভয় অংশে প্রবল গণ আন্দোলনের ফলে রাষ্ট্রপতি আইয়ুব খানের পতন ঘটে এবং পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান তার স্থলাভিষিক্ত হন। আইয়ুব খানের পতনের ফলে মস্কোয় আংশিক উদ্বেগ সৃষ্টি হয়, কারণ মস্কোর আশঙ্কা ছিল আইয়ুব খান পতনের ফলে সৃষ্ট নৈরাজ্যের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পাকিস্তানে তাদের প্রভাব বৃদ্ধি করতে পারে। সোভিয়েত পত্রিকা ইজবিয়েস্তার একটি সম্পাদকীয়তে ইয়াহিয়া পাকিস্তানের সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা সে সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়, কিন্তু পাকিস্তানি সরকার মস্কোকে অবহিত করেন যে তারা আইয়ুব খানের পররাষ্ট্র নীতি অনুসরণ করবে এবং পাকিস্তানি সরকার পরিবর্তনের ফলে সোভিয়েত পাকিস্তান সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে না। 1970 সালে পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খান মস্কো সফর করেন এবং সেখানে উষ্ণ অভ্যর্থনা লাভ করেন। 1969 সালে মে মাসে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিন পাকিস্তান সফর করেন। এ সময় তিনি সোভিয়েত ইউনিয়ন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান ও ভারতের মধ্যে বহুপাক্ষিক অনাক্রম চুক্তি স্বাক্ষর এবং এই রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি অর্থনৈতিক জোট গঠনের প্রস্তাব করেন। প্রকৃতপক্ষে প্রস্তাবিত জোটটি ছিল সোভিয়েত প্রস্তাবিত চীন বিরোধী জোট গঠনের প্রথম ধাপ, কিন্তু চীনের সঙ্গে এ সময় পাকিস্তানের অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল। অন্যদিকে কাশ্মীর সমস্যার সমাধান ব্যতীত ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ পাকিস্তানের পক্ষে ছিল অসম্ভব। এজন্য পাকিস্তান প্রস্তাবিত জোটে যোগ দিতে অস্বীকৃতি জানায়। আসলে শুধু পাকিস্তান নয়, ভারত ও আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের মিত্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই জোটে যোগ দিতে আগ্রহী ছিল না, কারণ চীনের বিরুদ্ধে গঠিত জোটে যোগ দিলে চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাত হতে পারত এবং চীন এই রাষ্ট্রগুলোর অভ্যন্তরে বেইজিংপন্থী রাজনৈতিক দলগুলো ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারত। মস্কো এটা বুঝতে পেরে চীন বিরোধী জোট গঠনের প্রচেষ্টা প্রচারের মাত্রা সীমিত করে, কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রাখে। 1970 সালের জুনে পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খান সোভিয়েত ইউনিয়ন সফর করেন এবং মস্কোয় তাকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়। সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের চতুর্থ পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সহায়তা প্রদান করতে এবং 20 কোটি মার্কিন ডলার ব্যয়ে করাচিতে একটি ইস্পাত কারখানা নির্মাণ করে দিতে সম্মত হয়। এছাড়া সোভিয়েতরা
কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, সম্প্রচার কেন্দ্র এবং বৈদ্যুতিক দ্রব্যাদি নির্মাণ কারখানা স্থাপন করে দিতে রাজি হয়। উল্লেখ্য, এগুলো একটিও পূর্ব পাকিস্তানে নির্মিত হওয়ার কথা ছিল না। সোভিয়েত পাকিস্তান অর্থনৈতিক সম্পর্কে সিংহভাগই ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। 1970 সালের ডিসেম্বরে পাকিস্তানি ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে পাকিস্তান আওয়ামী লীগ 167টি আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগের এই বিজয় ছিল সম্পূর্ণভাবে পূর্ব পাকিস্তানে কেন্দ্রীভূত, কারণ পশ্চিম পাকিস্তানে তারা একটিও আসন লাভ করেনি। অনুরূপভাবে পশ্চিম পাকিস্তানের সর্বাধিক সংখ্যক আসন লাভকারী পাকিস্তান পিপুলস পার্টি পূর্ব পাকিস্তানে একটি আসনও পায়নি। এর মধ্য দিয়ে পাকিস্তানের দুই অংশের মধ্যে রাজনৈতিক ও মনস্তান্ত্রিক বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। মুজিবকে সোভিয়েত দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞরা পাকিস্তানের নেহরু হিসেবে বিবেচনা করতে। আওয়ামী লীগের বিজয় সম্পর্কে মস্কোর প্রতিক্রিয়া ছিল মোটের উপর ইতিবাচক। যদিও আওয়ামী লীগ ছিল মূলত বাঙালি মধ্যবিত্ত ও ধনিক শ্রেণীর দল এবং পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে তাদের সম্পর্ক ছিল মোটের উপর চলনসই, তবু আওয়ামী লীগ পাকিস্তানের শাসন ক্ষমতায় অধিষ্ঠ হলে মস্কোর দৃষ্টিতে সেটি লাভজনক হতো। 1970 সালে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিল স্পষ্ট। আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক প্রকল্প ছিল মস্কোর চোখে প্রগতিশীল। 1950 দশকের থেকে আওয়ামী লীগ ছিল পাকিস্তানে মার্কিন কর্তৃত্বাধীন সামরিক জোটে যোগদানকারী বিরোধী এবং আওয়ামী লীগে ভারত ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নকে ইতিবাচকভাবে দেখতেন এবং তার রচিত বই অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারে রোজনামাচায় সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে যেসব মন্তব্য রয়েছে সবই ইতিবাচক। যদি সমাজ ব্যবস্থা হিসেবে কমিউনিজমের প্রতি তার আস্থা ছিল না বলে তিনি সরাসরি উল্লেখ করেছেন। মস্কো শেখ মুজিবকে বিবেচনা করত পাকিস্তানের নেহরু হিসেবে। মস্কোর ধারণা ছিল ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যেমন ভারতকে একটি জোট নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করেছিলেন, শেখ মুজিবও তেমনই পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাকিস্তানকে তৎকালীন চরম মার্কিনপন্থী ও চীনপন্থী অবস্থান থেকে সরিয়ে একটি জোট নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসবেন। বস্তুত 1971 সালে প্রারম্ভিক মস্কো প্রায় নিশ্চিত ছিল যে আওয়ামী লীগের পাকিস্তানের শাসন ক্ষমতা লাভ করবে এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসবে। পরবর্তী ঘটনা থেকে প্রমাণিত হবে যে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির প্রকৃত অবস্থা অনুধাবন করার ক্ষেত্রে মস্কো কতটা ভুল করেছিল। 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তান ভিত্তিক পাকিস্তান আওয়ামী লীগ বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রিত পাকিস্তানি সামরিক সরকার এবং পশ্চিম পাকিস্তান ভিত্তিক পাকিস্তান পিপুলস পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলে 1971 সালে মার্চে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং 25 মার্চ পাকিস্তানি সশস্ত্র বাহিনী পূর্ব পাকিস্তানে একটি রক্তক্ষয়ী সামরিক অভিযান শুরু করলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে স্বাধীনতা ঘোষণা করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন অস্বস্তি এবং শঙ্কার সঙ্গে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লাভের কোনো সম্ভাবনাই ছিল না, বরং ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা ছিল। মস্কো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিল, কিন্তু পাকিস্তান দ্বিখণ্ডিত হোক বা পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হোক এটা চাচ্ছিল না এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকেও তারা সমর্থন দিতে আগ্রহী ছিল না। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, 1966 সালে তাশকন্দ চুক্তির পর থেকে এবং বিশেষত 1969 সালে চীনা সোভিয়েত সীমান্তে যুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়ন ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। ভারতকে চীনের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলা এবং পাকিস্তানকে চীনের প্রভাব বলয় থেকে দূরে সরিয়ে আনা ছিল মস্কোর লক্ষ্য। এজন্য ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখা মস্কোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এই উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন 1966 সাল থেকে দক্ষিণ এশিয়ায় মধ্যস্থতাকারী ও নিরাপত্তা ব্যবস্থাপকের ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সহজেই ভারত ও পাকিস্তান যুদ্ধে রূপ নিতে পারত এবং এই পরিস্থিতি যাতে উদ্ভব না ঘটে সেজন্য মস্কো পূর্ব পাকিস্তানের পরিস্থিতি আরো উত্তেজক করে তোলার পক্ষপাতী ছিল না। দ্বিতীয়ত, সাধারণভাবে সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের জাতিগুলো স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করত, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগঠিত হচ্ছিল না, বরং তৃতীয় বিশ্বের একটি রাষ্ট্রের বিরুদ্ধে। এজন্য মস্কো প্রাথমিক পর্যায়ে পূর্ব পাকিস্তানের যুদ্ধকে একটি স্বাধীনতা সংগ্রাম হিসেবে নয়, বরং পাকিস্তানের দুই অংশের মধ্যে যুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করেছিল। তৃতীয়ত, সোভিয়েত ইউনিয়ন 1960 দশকের শেষের দিকে পাকিস্তানের সঙ্গে একটি চলনসই সম্পর্ক গড়ে তুলেছিল এবং 1971 সালে প্রারম্ভে সোভিয়েত ইউনিয়ন এবং পাকিস্তানের সম্পর্কে গুরুতর কোনো সমস্যা ছিল না। পশ্চিম পাকিস্তান সোভিয়েত ইউনিয়ন নিকটবর্তী হওয়ায় মস্কোর কাছে পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের সামরিক গুরুত্ব অনেক বেশি ছিল এবং পাকিস্তানের সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক তৎপরতা সিংহভাগই কেন্দ্রীভূত ছিল পশ্চিম পাকিস্তানে। এমত অবস্থায় মস্কো পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে আগ্রহী ছিল না। চতুর্থত, মস্কোর আশঙ্কা ছিল যে পূর্ব পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক শাসন দীর্ঘায়িত হবে। ভারতের ডানপন্থী রাজনৈতিক দলগুলো
শক্তিশালী হবে। ভারত ও পাকিস্তান উভয় দেশ দুর্বল হয়ে পড়বে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে তাতে প্রত্যক্ষ চীনা হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিবে। এর ফলে দক্ষিণ এশিয়ায় সোভিয়েতের প্রভাব হ্রাস পাবে। এজন্য মস্কো পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নবাদীদের সমর্থন দিয়ে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করতে প্রস্তুত ছিল না। পঞ্চমত 1950 ও 1960 দশকে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন আরব, সিরিয়া, মিশর, আলজেরিয়া, সুদান, ইরাক ও দক্ষিণ ইয়েমেন ও ওয়ান আরব, আফগানিস্তান, গিনি, নাইজেরিয়া প্রভৃতি মুসলিম রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিল এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। এ সময় পাকিস্তান ছিল জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বৃহত্তম রাষ্ট্র এবং পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন জড়িত থাকলে এই রাষ্ট্রগুলো সেটি নেতিবাচকভাবে দেখ। পূর্ব পাকিস্তান সংক্রান্ত নীতি গ্রহণের সময় মস্কোকে এই বিষয়গুলো মাথায় রাখতে হয়েছিল। ষষ্ঠত, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব মস্কোপন্থী কমিউনিস্টদের হাতে ছিল না এবং আওয়ামী লীগ ও সোভিয়েত ইউনিয়নের পরস্পরের প্রতি ক্ষেত্রবিশেষে সহানুভূতিশীল হলেও একদিকে যেমন মস্কোপন্থী বাঙালি কমিউনিস্টদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল না, অন্যদিকে তেমনি মস্কো আওয়ামী লীগের একটি বুর্জুয়া ধনিক শ্রেণীর দল হিসেবেই দেখত। তদুপরি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির প্রতিবেদন থেকে মস্কো জানত যে পূর্ব পাকিস্তানের জনসাধারণ সিংহভাগ রক্ষণশীল মুসলিম এবং তাদের অভিজাত সম্প্রদায় সাধারণভাবে পশ্চিমাপন্থী। এরকম একটি অঞ্চলে স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে সেখানে মস্কোর প্রভাব কতটুকু থাকবে সেটি নিয়ে সোভিয়েত নেতাদের মধ্যে সন্দেহ ছিল। সপ্তমত, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন সরাসরি জড়িত থাকলে পাকিস্তানের দুই ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সরাসরি সংঘাত হওয়ার আশঙ্কা ছিল। সামরিক ও অর্থনৈতিকভাবে অগুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানের প্রভাব বৃদ্ধির অনিশ্চিত আশঙ্কায় মস্কো এত বড় ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না, অন্তত যুদ্ধের প্রাথমিক পর্যায়ে। এবং অষ্টমত, পূর্ব পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে সেটি যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন হবে এরকম কোনো নিশ্চয়তা ছিল না। পূর্ব পাকিস্তানের চীনাপন্থী কমিউনিস্টরা সক্রিয় ছিল এবং স্বাধীন বাংলাদেশে এরা ক্ষমতায় অধিষ্ঠ হতে পারলে সেটি হতো মস্কোর জন্য বড় একটি সমস্যা। বাংলাদেশে চীনের প্রভাব বলয়ে অন্তর্ভুক্ত হলে এটি ভারতের উত্তর ও পূর্ব অঞ্চলীয় প্রদেশগুলোর বিচ্ছিন্নবাদীদের জন্য এবং পশ্চিমবঙ্গ ও অন্যান্য প্রদেশের সক্রিয় চীনাপন্থী কমিউনিস্টদের জন্য একটি নিরাপদ ঘাঁটিতে পরিণত হতে পারত। সেক্ষেত্রে ভারত অভ্যন্তরীণ গোলযোগের কারণে দুর্বল হয়ে যেত এবং ভারতকে চীনের বিরুদ্ধে সামরিক প্রতিপক্ষ হিসেবে গড়ে তোলার সোভিয়েত পরিকল্পনা ব্যাহত হতো। এমত অবস্থায় পূর্ব পাকিস্তানে মস্কোর উদ্দেশ্য ছিল ত্রিমুখী। এগুলো হলো যত দ্রুত সম্ভব পূর্ব পাকিস্তানের সমস্যার একটি শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করে সম্ভাব্য ভারত ও পাকিস্তান যুদ্ধ রোধ করা ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীল বজায় রাখা। পাকিস্তান যদি একত্রিত থাকে সেক্ষেত্রে পাকিস্তানের উপরে সোভিয়েতের প্রভাব অটুট রাখা এবং বাংলাদেশ যদি স্বাধীন হয় সেক্ষেত্রে বাংলাদেশের উপর সোভিয়েত প্রভাব বিস্তার করা। পূর্ব পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার 5 দিন পর 1971 সালের 30 মার্চ মস্কোয় সোভিয়েত কমিউনিস্ট পার্টির 24তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক লিওনিদ ব্রেজনেভ উল্লেখ করেন যে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা এই অঞ্চলের শান্তির জন্য হুমকি। এর দুদিন পর 1971 সালের 2 এপ্রিল সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই পদগর্নি পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের কাছে একটি চিঠি লিখেন। চিঠিতে তিনি পূর্ব পাকিস্তানের জনসাধারণের উপর পাকিস্তানি সৈন্যদের অত্যাচার বন্ধ করার এবং পূর্ব পাকিস্তানের সমস্যাটি শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বান জানান। তার এই পরামর্শটিকে যেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে না দেখা হয় সেটিও তিনি তার চিঠিতে উল্লেখ করেন। পত্রের উত্তরে ইয়াহিয়া খান সোভিয়েত রাষ্ট্রপতিকে লেখা একটি চিঠিতে উল্লেখ করেন পূর্ব পাকিস্তানের সমস্যার জন্য খোলাখুলি ও নির্লজ্জ ভারতীয় হস্তক্ষেপ দায়ী এবং সোভিয়েত ইউনিয়ন সহ কোনো রাষ্ট্রই নিজ সীমানার ভেতরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহ করে না। বস্তুত ইয়াহিয়ার জবাবের ভাষা ছিল খানিকটা কড়া এবং পাকিস্তানি সরকার মনে করেছিল পূর্ব পাকিস্তানের সমস্যার প্রতি সোভিয়েতদের মনোভাবে ভারতের প্রতি সোভিয়েতের পক্ষপাতিত্ব প্রকাশ পেয়েছে। এরপর থেকে সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানের যুদ্ধ সম্পর্কে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। পূর্ব পাকিস্তানের সমস্যার একটি রাজনৈতিক সমাধানের জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে মস্কো পাকিস্তানে কর্মরত সোভিয়েত অর্থনৈতিক ও কারিগরি উপদেষ্টা প্রত্যাহার করে নেয়। সোভিয়েত রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচারের মাধ্যমে আংশিকভাবে পূর্ব পাকিস্তানের জনসাধারণের দুর্দশা এবং লক্ষ লক্ষ বাঙালি শরণার্থী উপস্থিতির কারণে ভারতের সৃষ্ট সামাজিক সমস্যাগুলি সম্পর্কে প্রচার চালানো হতে থাকে। কিন্তু অন্যদিকে এ সময় সোভিয়েত সরকার সরাসরি পূর্ব পাকিস্তান সম্পর্কে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে। 1971 সালে এপ্রিল থেকে মে মাসের মধ্যে পাকিস্তানি সৈন্যরা সমগ্র পূর্ব পাকিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু এই নিয়ন্ত্রণ নিরঙ্কুশ ছিল না, কারণ পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে গেরিলা আক্রমণ অব্যাহত থাকে। এর প্রত্যুত্তরে পাকিস্তানি সৈন্যরা সাধারণ জনগণের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়।
যার ফলে লক্ষ লক্ষ শরণার্থী পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। বর্ষাকালে বাংলাদেশি গেরিলারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যে আক্রমণগুলো চালায়, যত উপযুক্ত প্রশিক্ষণ ও পর্যাপ্ত অস্ত্রশস্ত্রের অভাবে সেগুলো সাধারণভাবে ব্যাহত হয়। এবং 1971 সালে জুনের শেষের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে যে তারা বাংলাদেশি গেরিলাদের বর্ষাকালীন আক্রমণ প্রতিহত করে দিয়েছে। এসবের মধ্যে বাঙালি শরণার্থীদের ভারতে পলায়ন অব্যাহত থাকে। সোভিয়েত ইউনিয়ন এ সময় পূর্ব পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিল। 1971 সালে 1 মে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদাই সংকট ও এর ফলাফল শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয় এবং এতে পূর্ব পাকিস্তানের চলমান হত্যাযজ্ঞ সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের উদ্বেগের কথা উল্লেখ করা হয়। নিবন্ধনটিতে পূর্ব পাকিস্তানের চলমান সংকটকে পাকিস্তানের জনসাধারণের স্বার্থের জন্য হুমকি এবং এশীয় ও সমগ্র বিশ্বের শান্তির জন্য বাধাস্বরূপ হিসেবে উল্লেখ করা হয়। 1971 সালের 6 থেকে 8 জুন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং মস্কো সফর করেন। তার সফরের শেষে সোভিয়েত ও ভারতীয় যৌথ বিবৃতিতে পাকিস্তানকে ভারতের শরণার্থী প্রবেশে রোধ করা, পূর্ব পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠা করা এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, পূর্ব পাকিস্তানি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সীমিত মাত্রায় সমর্থন করে আসছিল এবং পূর্ব পাকিস্তানকে পূর্ববঙ্গ হিসেবে সম্বোধন করত। কিন্তু সোভিয়েত ও ভারতীয় বিবৃতিতে পূর্ব পাকিস্তান শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। 1971 সালে 9 জুন সোভিয়েত প্রধানমন্ত্রী গোসিকিন মস্কোয় একটি নির্বাচনী প্রচারণামূলক অনুষ্ঠানে পাকিস্তানি সরকার অনতিবিলম্বে ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সোভিয়েত পত্রিকা প্রাবদা ও এজবেস্তিয়ায় বাঙালি শরণার্থীদের দুর্দশা সম্পর্কে বিশদ বিবরণ প্রচারিত হয় এবং এই সমস্যা সমাধানের জন্য পূর্ব পাকিস্তানকে নিরাপদ করে তোলার দাবি জানানো হয়। বলা বাহুল্য, এসব পদক্ষেপে পাকিস্তানের সামরিক শাসকদের পূর্ব পাকিস্তানি নীতিতে কোনো পরিবর্তন আনেননি, কিন্তু পূর্ব পাকিস্তানি নীতি সম্পর্কে মস্কো যে ক্রমশ অসহিংস হয়ে উঠেছে সেটি ইসলামাবাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। অবশ্য 1971 সালে জুনের শেষের দিকে গোসিকিন মস্কোয় পাকিস্তানি রাষ্ট্রদূতকে এই বলে আশ্বস্ত করেন যে সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানের চলমান সমস্যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে বিবেচনা করে। অর্থাৎ তখন পর্যন্ত মস্কো পাকিস্তানের দ্বিখণ্ডিত করার পক্ষপাতিত্ব ছিল না, কিন্তু পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানে ইসলামাবাদের ব্যর্থতা তাদেরকে অসহিংস করে তুলেছিল। 1971 সালের জুলাইয়ে বাংলাদেশি যোদ্ধারা তাদের বর্ষাকালীন অভিযানে ব্যর্থতার পর পুনর্গঠিত হয় এবং পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ অব্যাহত রাখে। কিন্তু পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানের শহর অঞ্চল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিজেদের দখলে রাখতে সক্ষম হয় এবং বাঙালি জনসাধারণের বিরুদ্ধে তাদের সন্ত্রাস সৃষ্টির অভিযান অব্যাহত থাকে। এর ফলে পূর্ব পাকিস্তান থেকে ভারতে শরণার্থী প্রবেশের হার বৃদ্ধি পেতে থাকে। একজন ভারতীয় সমরবিদের মতে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ইচ্ছে করে বাঙালি জনসাধারণের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছিল, যাতে লক্ষ লক্ষ বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দুরা পূর্ব পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা সামগ্রিকভাবে হ্রাস পায়। তার মতে পাকিস্তানের সামরিক সরকারের মূল উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যাকে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা সমান করে ফেলা, যাতে পাকিস্তানে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা বিলুপ্ত হয়। কিন্তু তখনও সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখতে আগ্রহী ছিল না এবং পাকিস্তানের রাষ্ট্র কাঠামো অভ্যন্তরেই পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানে আগ্রহী ছিল। 1971 সালের এপ্রিলে পাকিস্তানের উপর চাপ সৃষ্টির জন্য যেসব সোভিয়েত উপদেষ্টাকে মস্কো প্রত্যাহার করে নিয়েছিল, জুলাইয়ে তাদেরকে আবার পাকিস্তানে প্রেরণ করা হয়। এ সময় কলকাতা কেন্দ্রিক অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা এবং পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত সমর্থন আদায়ের উদ্দেশ্যে মস্কো প্রেরণ করা হয়, কিন্তু সোভিয়েত নেতারা তাকে শীতলভাবে গ্রহণ করে এবং কোনো রকম সহায়তা প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানায়। সোভিয়েত রাষ্ট্রপ্রধানের কাছ থেকে বাংলাদেশের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেরিত পত্র মস্কো গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ এটিকে পাকিস্তান নিশ্চিতভাবে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নবাদীদের প্রতি সোভিয়েত সমর্থনের চিহ্ন হিসেবে বিবেচনা করত। কিন্তু 1971 সালে জুলাইয়ে আন্তর্জাতিক রাজনীতিতে একটি কূটনৈতিক বিপ্লব ঘটে, যা মস্কোর সমস্ত হিসেব নিকেশ পাল্টে দেয়। এই বিপ্লবটি হলো মার্কিন রাষ্ট্রপতি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের চীন সফর। 1971 সালে 9 থেকে 11 জুলাই কিসিঞ্জার অত্যন্ত গোপনে চীন সফর করেন। চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 1972 সালে বসন্তকালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন চীন সফরের জন্য আমন্ত্রণপত্র সংগ্রহ করেন। এর মাধ্যমে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দাঁতাত শুরু হয় এবং তাদের এই মৈত্রী ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। আর এই মৈত্রী স্থাপনের ক্ষেত্রে উভয়ের পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী বা বার্তাবাহকের ভূমিকা পালন করেছিল উভয়ের সাধারণ মিত্র পাকিস্তান। চীন মার্কিন
মার্কিন মৈত্রী মস্কোর জন্য যথেষ্ট খারাপ খবর ছিল, কিন্তু মস্কো দক্ষিণ এশীয় মিত্র ভারতের জন্য এটি মোটেও সুসংবাদ ছিল না। এ সময় ভারত পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীদের সমস্যা সমাধানে বৃহৎ শক্তিগুলোর বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন লাভে আগ্রহী ছিল। কিন্তু ঠিক এই সময় পাকিস্তানের মধ্যস্থতায় চীনা মার্কিন মৈত্রী নয়াদিল্লিতে উদ্বেগের সৃষ্টি করে। 1962 সালের চীন ভারত যুদ্ধে ভারতের পরাজয়ের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে অস্ত্র দিয়ে সহায়তা করেছিল, কিন্তু চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থাপিত মৈত্রীর ফলে পরবর্তীতে চীনের সঙ্গে সম্ভাব্য কোনো যুদ্ধে আর ভারতের পক্ষে মার্কিন সমর্থন লাভের কোনো সম্ভাবনা রইল না। তদুপরি পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধে চীনের হস্তক্ষেপের সম্ভাবনা আরও প্রকট হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করে এবং পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানের চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ এশীয় মিত্র রাষ্ট্র ভারত নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে আগ্রহী ছিল, কিন্তু 1971 সালে জুন পর্যন্ত মস্কো পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করতে ইচ্ছুক ছিল না। 1971 সালে জুলাইয়ে পাকিস্তানের মধ্যস্থতায় চীনা ও মার্কিন মৈত্রীর সূত্রপাত হলে দক্ষিণ এশীয় সহ সমগ্র বিশ্বের কৌশলগত ভারসাম্যের পরিবর্তন আসে এবং এর ফলে মস্কোর পক্ষে এই সংকটে নিরপেক্ষতা অবলম্বন করা ক্রমশ কঠিন হয়ে ওঠে। চীনা মার্কিন দাতাতের পর ভারত দক্ষিণ এশিয়ায় নিজেকে একটি দুর্বল অবস্থানে আবিষ্কার করে এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য 1969 সালে সোভিয়েত প্রভাবিত এশীয় যৌথ নিরাপত্তা ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য আগ্রহ প্রকাশ করে। মস্কো এটিকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার এবং সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধ রোধের একটি চমৎকার উপায় হিসেবে বিবেচনা করে। এরই পরিপ্রেক্ষিতে 1971 সালে 9 আগস্ট সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রুমিকো ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং ভারতের নয়াদিল্লিতে 20 বছর মেয়াদী ভারতীয় সোভিয়েত শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে 1955 সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের ভারত সফরের পর থেকে ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে আনুষ্ঠানিক মৈত্রী স্থাপিত হয়েছিল সেটি আনুষ্ঠানিক রূপ লাভ করে। এই চুক্তিটি 8 নং ধারা অনুযায়ী ভারত ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের বিরোধী কোনো সামরিক জোটে যোগদান থেকে বিরতি থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং 9 নং ধারা অনুযায়ী ভারত বা সোভিয়েত ইউনিয়ন তৃতীয় কোনো পক্ষের দ্বারা আক্রান্ত হলে উক্ত হুমকি প্রতিহত করার জন্য উভয় পক্ষ তৎক্ষণাৎ পরস্পরের সঙ্গে আলোচনায় লিপ্ত হবে বলে একমত হয়। এই চুক্তিটিকে ভারত ও সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয় বলে অভিহিত করেন। কিন্তু ওয়াশিংটন, বেইজিং ও ইসলামাবাদে এই চুক্তিটিকে চীনা মার্কিন পাকিস্তানের জোটের বিরুদ্ধে সম্পাদিত একটি চুক্তি হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানি প্রচার মাধ্যমে চুক্তিটিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের ছাড়পত্র হিসেবে বর্ণনা করা হয় এবং পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টো চুক্তিটিকে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে ভারতের মস্কোপন্থী কমিউনিস্ট দলগুলো থেকে শুরু করে হিন্দুত্ববাদ দলগুলো পর্যন্ত এই চুক্তিটিকে স্বাগত জানায় এবং সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রুমিকো এই চুক্তি ভারতীয় ও সোভিয়েত সম্পর্ক একটি নতুন দিগন্ত উন্মোচিত করে বলে উল্লেখ করেন। কলকাতা কেন্দ্রিক প্রবাসী বাংলাদেশ সরকারও এই চুক্তিটিকে স্বাগত জানায়, কারণ এই চুক্তির ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সোভিয়েত মনোভাবের পরিবর্তন ঘটবে বলে আশা করেছিল। কিন্তু মস্কো তখনও পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ব্যাপারে রাজি ছিল না এবং তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করে। গ্রুমিকোর ভারত সফরের সময় ভারতীয় কর্মকর্তারা তাকে পশ্চিমবঙ্গ ও আসামের অবস্থিত বাঙালি শরণার্থীদের শিবিরগুলো পরিদর্শন করার প্রস্তাব করেন, কিন্তু গ্রুমিকো তাতে অস্বীকৃতি জানায়। 19 আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের স্থায়ী সোভিয়েত প্রতিনিধি ইয়াকুব মালিক পূর্ব পাকিস্তান সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের মনোভাব পূর্ণ ব্যক্ত করেন এবং পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের শরণার্থী প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। পূর্ব পাকিস্তান সমস্যা শান্তিপূর্ণ সমাধানের জন্য সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকে। 1971 সালের 7 সেপ্টেম্বর পাকিস্তানি পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান মস্কো সফর করেন এবং সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী গ্রুমিকোর সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রুমিকো তাকে পূর্ব পাকিস্তানের সমস্যাকে যত দ্রুত সম্ভব রাজনৈতিকভাবে সমাধান করার পরামর্শ দেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো হঠকারিতা থেকে বিরত থাকতে আহ্বান জানান। 15 সেপ্টেম্বর আফগানিস্তানের রাজা জহির শাহ সোভিয়েত ইউনিয়ন সফর করেন এবং তার সফর শেষে প্রদত্ত সোভিয়েত আফগান যৌথ বিবৃতিতেও পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানানো হয়। 20 সেপ্টেম্বর গ্রুমিকো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের সঙ্গে বৈঠককালে পূর্ব পাকিস্তানের সমস্যার একটি রাজনৈতিক সমাধানের জন্য পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করতে বলেন।
কিন্তু মার্কিনিরা পাকিস্তানের উপর চাপ প্রয়োগ করতে আগ্রহী ছিল না এবং এর ফলে বৈঠকটি ব্যর্থ হয়। বস্তুত পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক সমাধানে ওয়াশিংটনের কোনো আগ্রহ ছিল না। পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক সমাধানের উপায়ে ছিল দুইটি: 1970 সালে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠ করা, নয়তো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া। কিন্তু মস্কোর প্রতি সহানুভূতিশীল এবং মার্কিন সামরিক জোট থেকে পাকিস্তানকে প্রত্যাহার করে নিতে আগ্রহী আওয়ামী লীগের পাকিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত করা কিংবা পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ক্ষেত্রে সরাসরি জড়িত থাকা, এর কোনোটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল না। এমত অবস্থায় বাঙালিদের উপর পাকিস্তানি সৈন্যদের নির্বিচ্ছিন্ন নির্যাতন এবং মস্কোর পরামর্শ সত্ত্বেও সমস্যাটি রাজনৈতিকভাবে সমাধান করতে ইসলামাবাদের অনীহা সোভিয়েত ইউনিয়নকে বিরক্ত করে তোলে। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে ভারতীয় সমর্থিত বাংলাদেশি গেরিলাদের সংঘর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং মস্কো আশঙ্কা করেছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরুর সম্ভাবনা ক্রমাগত বাড়ছে। এক্ষেত্রে ভারতকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করতে মস্কো ভারতীয় সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক সোভিয়েত অস্ত্রশস্ত্র সরবরাহ করতে শুরু করে। 1971 সালে 22 সেপ্টেম্বর সোভিয়েত কূটনীতিবিদ ও নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ সেমিয়ন নয়াদিল্লি সফর করেন এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলার ব্যাপারে ভারতীয় কর্মকর্তাদের সাথে বিশদ আলোচনা করেন। এমত অবস্থায় 1971 সালে সেপ্টেম্বরের শেষের দিকে পূর্ব পাকিস্তানের সমস্যার ক্ষেত্রে ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতি সোভিয়েত ইউনিয়নের সমর্থন লাভের উদ্দেশ্যে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মস্কো সফরে যান। 28 সেপ্টেম্বর তার উদ্দেশ্যে প্রদান করা অভ্যর্থনা সূচক ভাষণে সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই গোসিকিন মন্তব্য করেন যে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর কার্যকলাপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং পাকিস্তানি সরকারের উচিত পূর্ব পাকিস্তানের জনসাধারণের ন্যায়সঙ্গত স্বার্থকে বিবেচনায় রেখে সমস্যাটির একটি রাজনৈতিক সমাধান করা। পরবর্তীতে ভারতীয় প্রচার মাধ্যমকে প্রদান করা হয় এক সাক্ষাৎকারে তিনি পূর্ব পাকিস্তানের পাকিস্তানি সৈন্যদের দ্বারা সংগঠিত গণহত্যার কথা উল্লেখ করে সরাসরি বলেন, যারা এ ধরনের নৃশংসতা চালিয়েছে তারা কখনো আমাদের সমর্থন পাবে না। আমাদের সহানুভূতি পাকিস্তানের গণতান্ত্রিক শক্তির প্রতি। ইন্দিরা গান্ধীর সফর শেষে ভারতীয় ও সোভিয়েত যৌথ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিক সমাধান এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য পাকিস্তানকে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, এই বিবৃতিতে বাংলাদেশ বা পূর্ববঙ্গ নামটি ব্যবহার না করে পূর্ব পাকিস্তান নামটি ব্যবহৃত হয়, যেটি ইঙ্গিত করে যে তখনও মস্কো পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ভারতীয় পরিকল্পনার প্রতি পূর্ণ সমর্থন প্রদান করেননি। 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী গ্রোমিকো পূর্ব পাকিস্তানি কার্যকলাপের ফলে দক্ষিণ এশিয়ায় বিরাজমান গুরুতর পরিস্থিতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং মন্তব্য করেন যে পরিস্থিতি এমন চলতে থাকলে এটি আর পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় থাকবে না। এর মাধ্যমে মস্কো পূর্ব পাকিস্তানের সংকট নিরসনের করার জন্য পাকিস্তানের প্রতি চাপ বৃদ্ধি করার প্রয়াস পায়, কিন্তু পাকিস্তান এতে ক্ষিপ্ত হয় এবং 1971 সালে 30 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পাকিস্তান টাইমস পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধনে সোভিয়েত ইউনিয়নকে ভারতের প্রতি অন্ধ পক্ষপাতিত্বের দায়ে অভিযুক্ত করা হয়। 1971 সালে অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে সোভিয়েত প্রচার মাধ্যমে ব্যাপক প্রচারণা আরম্ভ করে। এর আগ পর্যন্ত সোভিয়েত রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমে পূর্ব পাকিস্তানি নিষ্পেষণের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেনি এবং এর ফলে সোভিয়েত জনসাধারণ পূর্ব পাকিস্তান নিয়ে তেমন আগ্রহ দেখায়নি, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসাধারণ দেখিয়েছিল। কিন্তু 1971 সালের 1 অক্টোবর সোভিয়েত কমিউনিস্ট পার্টির মুখপাত্র প্রাবদায় ও পূর্ব পাকিস্তানের পরিস্থিতি নিয়ে একটি বিবৃত প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের দুর্দশা, পূর্ব পাকিস্তানি সৈন্যদের নির্বিচারে হত্যাযোগ্য এবং 25 মার্চে ঢাকায় সংঘটিত গণহত্যার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এর ফলে সোভিয়েত ইউনিয়নের জনসাধারণ পূর্ব পাকিস্তানি গৃহীত নীতির প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। 1971 সালে অক্টোবরে প্রথম সপ্তাহে সোভিয়েত ট্রেড ইউনিয়ন সমূহ, সোভিয়েত শান্তি সমিতি, সোভিয়েত আফ্রো এশীয় সংহতি সমিতি, সোভিয়েত মহিলা সমিতি এবং অন্যান্য সোভিয়েত জনসংগঠন তাদের নিজ নিজ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে। পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ অনুসারে সমস্যা শান্তিপূর্ণ সমাধানের দাবি জানায় এবং শেখ মুজিবুর রহমান ও অন্যান্য গণতান্ত্রিক নেতাদেরকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানি সরকারকে আহ্বান জানান। মস্কোর শিল্প শ্রমিকরা জনসভার আয়োজন করে এবং সেগুলোতে পূর্ব পাকিস্তানিদের উপর নিষ্পেষণ বন্ধের ও শেখ মুজিবুর রহমান ও অন্যান্য রাজবন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানায়। 1971 সালের 9 অক্টোবর সোভিয়েত আলজেরীয় যৌথ বিবৃতিতে সোভিয়েত ইউনিয়ন ও আলজেরিয়া ভারত ও পাকিস্তান উভয়েই জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং তাশকন্দ চুক্তির মর্ম অনুসারে উভয়
পক্ষের মধ্যকারের সমস্যা সমাধানের আহ্বান জানায়। এ থেকে প্রতীয়মান হয় যে সোভিয়েত ইউনিয়ন তখনও পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য পুরোপুরি পরিত্যাগ করেনি, কিন্তু মস্কো পাকিস্তানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে। 1971 সালের 10 অক্টোবর প্রাবোদায় সংকটের মূল শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয় এবং এটিতে পূর্ব পাকিস্তানের সংকটের জন্য পাকিস্তানি সৈন্যদের অত্যাচারকে দায়ী করা হয়। এই নিবন্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে শেখ মুজিবুর রহমানের বিচার করার জন্য গৃহীত পাকিস্তানি সরকারের সিদ্ধান্তকে একটি বিচার বিভাগীয় প্রতিশোধ হিসেবে অভিহিত করা হয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তাশকন্দ, মিন, কুইবিশে বর্তমান সামারা ও আলমাতা বর্তমানে আলমাতি সহ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন শহরে বাঙালিদের উপর পাকিস্তানি নির্যাতন এবং প্রগতিশীল নেতাদের প্রতি জুলুমের বিরুদ্ধে সোভিয়েত জনসাধারণের আলোচনা, সমাবেশ ও মিছিল বের করে। এখানে একটি বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি। সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় রাষ্ট্র এবং সেখানকার প্রচার মাধ্যম ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত। সুতরাং সোভিয়েত জনসাধারণ পূর্ব পাকিস্তান সম্পর্কে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেটি সোভিয়েত সরকার কর্তৃক আয়োজিত ছিল কিনা এ ব্যাপারে প্রশ্ন থাকতে পারে। কিন্তু 1970-এর দশকের কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা সোভিয়েত জনসাধারণ বড় একটি অংশ বিশ্বাস করত যে তাদের দেশ সমগ্র বিশ্বে নির্যাতিত জনগণের পাশে লড়াই করেছে এবং এজন্য ভিয়েতনাম, ফিলিপিন, মিশর কিংবা পূর্ব পাকিস্তানের নিপীড়িত জনসাধারণের প্রতি তাদের সহানুভূতি ছিল বহুলাংশেই স্বতঃস্ফূর্ত। 1971 সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে ইসলামাবাদ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভারতীয় সীমান্তের নিকটে পাকিস্তানি সৈন্য সমাবেশ ঘটায়। এমত অবস্থায় অক্টোবরের শেষের দিকে নয়াদিল্লি ও মস্কো ভারতীয় সোভিয়েত মৈত্রী চুক্তি 9 নং ধারা কার্যকর করে এবং পারস্পরিক আলোচনায় লিপ্ত হয়। সোভিয়েত উপপররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ফিরিওবিন নয়াদিল্লি সফর করেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি অস্থায়ী বাংলাদেশের সরকার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মাধ্যমে থেকে যাওয়ার প্রস্তাব করেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা তো বটেই, এমনকি মস্কোপন্থী কমিউনিস্টরাও আর পাকিস্তানের সঙ্গে থাকতে রাজি ছিল না এবং পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বাধীনতা ছাড়া অন্য কোনো সমাধান মেনে নিতে আগ্রহী ছিল না। একই সময় সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ ফ্রান্সের রাজধানী প্যারিস সফর করেন এবং সেখানে প্রদত্ত এক বক্তৃতায় পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বান জানান। অন্যদিকে ইরানের তেহরানে সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকোলাই পদগর্নি ও পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খান সাক্ষাৎ করেন এবং পদগর্নি পাকিস্তানের দুই অংশের ঐক্য রক্ষার জন্য পাকিস্তানের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ মুজিবুর রহমানের মুক্তিদান এবং পূর্ব পাকিস্তানের শরণার্থীদের প্রত্যাবর্তনের পরিস্থিতি সৃষ্টির পরামর্শ দেন। 27 অক্টোবর সোভিয়েত প্রধানমন্ত্রী গোসিকিনের কানাডা রাজধানী ওটুয়া সফর শেষে সোভিয়েত কানাডীয় যৌথ বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক সমাধান করার এবং উভয় পক্ষকে সহিংসতা প্রদর্শনের আহ্বান জানানো হয়। এটি ছিল পূর্ব পাকিস্তানের সমস্যাকে শান্তিপূর্ণ সমাধানের জন্য মস্কোর সর্বশেষ প্রচেষ্টা। বস্তুত 1971 সালের নভেম্বরের প্রথম দিকে মস্কো অনুধাবন করেন যে এই সমস্যা রাজনৈতিক সমাধান আর সম্ভব নয়। পাকিস্তান বা বাংলাদেশ কোনো পক্ষই একে অপরকে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত ছিল না। বিশেষত পাকিস্তানের ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সম্ভব যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিবে এবং এজন্য মস্কোর সকল প্রচেষ্টা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করতে তারা অনীহা প্রকাশ করে। তদুপরি নভেম্বরের প্রথম সপ্তাহে জুলফিকার আলী ভুট্টো নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধি দল চীন সফরে যায় এবং সেখান থেকে ফিরে ভুট্টো পাকিস্তানি সরকারকে জানায় যে সম্ভব ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে সর্বোচ্চ সহায়তা করবে। এর ফলে পাকিস্তানি সরকারের মনোভাব আরো দৃঢ় হয় এবং সমঝোতার পরিবর্তে যুদ্ধকে তারা পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধান একমাত্র পন্থা হিসেবে গ্রহণ করে। এ সময় সোভিয়েত ইউনিয়নের প্রচার মাধ্যমগুলোতে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো অব্যাহত থাকে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে যে নতুন একটি ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা প্রায় নিশ্চিত। এজন্য তারা ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা ও পর্যালোচনা অব্যাহত রাখে এবং ভারতের সোভিয়েত অস্ত্রের প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। নভেম্বরের প্রথম সপ্তাহে সোভিয়েত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল পাভেল কুতাকভ নয়াদিল্লি সফর করেন। পাকিস্তান তাকে বহনকারী বিমানটিকে নিজ আকাশ সীমায় ঢুকতে দেয়নি, ফলে তাকে ইরানের আকাশ সীমায় ঘুরপথে ভারতে আসতে হয়েছে। সম্ভবত এই ঘটনা মস্কোকে পাকিস্তানের উপর আরো ক্ষুব্ধ করে তোলে। নভেম্বরে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে বাংলাদেশি যোদ্ধাদের তীব্র লড়াই শুরু হয় এবং সোভিয়েত সমর্থন পেয়ে ভারত মুক্তি বাহিনীকে ব্যাপক হারে সহায়তা প্রদান করতে থাকে। সোভিয়েত প্রচার মাধ্যমে মুক্তি বাহিনীর সাফল্য প্রচারিত হয় এবং প্রথমবারের মতো বাংলাদেশ শব্দটি ব্যবহৃত হতে থাকে। 19 নভেম্বর প্রাবোদা পত্রিকার ধারাভাষ্যকার ওলেগ অরেস্তভ মার্কিন গণমাধ্যমে চলমান ভারত বিরোধী ও পাকিস্তানপন্থী বিবৃতিকে কঠোর ভাষায় আক্রমণ করে এবং সৃষ্ট যুদ্ধ অবস্থার জন্য পাকিস্তানি সরকারের কার্যকলাপ
কার্যকলাপকে দায়ী করেন। 21শে নভেম্বর থেকে ভারতীয় সৈন্যরা সরাসরি বাংলাদেশি সৈন্যদের সমর্থন প্রদান করতে শুরু করলে পূর্ব পাকিস্তান ভারত সীমান্তে তীব্র যুদ্ধ শুরু হয় এবং পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয়। পাকিস্তান চীনের সহায়তা লাভের আশা করলেও বাস্তবে এ সময় চীনের পক্ষে পাকিস্তানকে সরাসরি সামরিকভাবে সহায়তা করা সম্ভব ছিল না, কারণ তখন শীতকাল হওয়ায় হিমালয় পর্বতমালায় গিরিপথগুলো বরফাচ্ছন্ন হয়ে বন্ধ হয়ে গিয়েছিল এবং এর মধ্য দিয়ে চীনের পক্ষে ভারতকে আক্রমণ করা সম্ভব ছিল না। তাছাড়া 1971 সালে ভারত 1962 সালের মতো অপ্রস্তুত ছিল না এবং চীন ভারত সীমান্ত জুড়ে সৈন্য মোতায়েন করে রেখেছিল। তদুপরি ভারতে নিয়োজিত সোভিয়েত রাষ্ট্রদূত নিকোলাই পেগভ ভারতীয় সরকারকে আশ্বস্ত করেছিলেন যে চীনা সোভিয়েত সীমান্তে 44 ডিভিশন সৈন্য মোতায়েনকৃত অবস্থায় আছে এবং চীন ভারত আক্রমণ করার সঙ্গে সঙ্গে সোভিয়েত ইউনিয়ন চীনের জিনজিয়াং ও মাঞ্চুরিয়া অঞ্চলে আক্রমণ করবে। 1971 সালে 3 ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতের বিরুদ্ধে অপারেশন চেঙ্গিস খান পরিচালনা করে এবং উত্তর ও পশ্চিম ভারতে উপস্থিত ভারতীয় বিমান বাহিনী ঘাঁটিগুলো আক্রমণ করে। 1967 সালের 5 জুন ইসরায়েলি বিমান বাহিনী অপারেশন ফোকাস পরিচালনা করে মিশরীয়, সিরীয় ও জর্দানীয় বিমান বাহিনীকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এবং এর ফলে মাত্র 6 দিনের মধ্যে 3টি আরব রাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। পাকিস্তানের 3 ডিসেম্বর আক্রমণের উদ্দেশ্য ছিল অনুরূপভাবে ভারতীয় বিমান বাহিনীকে ধ্বংস করে দেওয়া, কিন্তু পাকিস্তানি বিমান বাহিনী থেকে পালিয়ে এসে যেসব বাঙালি বৈমানিক মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিল তাদের কাছ থেকে ভারতীয়রা পাকিস্তানি বিমান বাহিনীর পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছিল। এজন্য তারা তাদের বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে রেখেছিল এবং পাকিস্তানিরা এই আক্রমণে মাত্র 50টি বিমান ব্যবহার করেছিল, যেখানে ইসরায়েলিরা ব্যবহার করেছিল প্রায় 400 বিমান। এর ফলে পাকিস্তানি আক্রমণটি উদ্দেশ্য সাধন ব্যর্থ হয় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ আরম্ভ হয়। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তৃতীয় কোন শক্তিকে এই যুদ্ধ হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেয়। 4, 6 এবং 13 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য 3টি প্রস্তাব উত্থাপিত হয়, কিন্তু এতে পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধানে রাজনৈতিক সমাধানের কোনো উল্লেখ নেই। এই কারণ দেখিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রত্যেকবার এই প্রস্তাবে ভেটো প্রদান করে। অন্যদিকে যুদ্ধবন্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের নিরাপত্তা পরিষদে যে প্রস্তাবগুলো উত্থাপন করেন সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন ভেটো প্রদান। সোভিয়েত প্রস্তাবগুলো বাংলাদেশের সমস্যার রাজনৈতিক সমাধানকে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করা হয়েছিল। বস্তুত সোভিয়েত ইউনিয়নের মূল উদ্দেশ্য ছিল সময়ক্ষেপণ করা, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন কোনো পক্ষকে নেওয়ার আগে ভারতীয় ও বাংলাদেশি সৈন্যরা পূর্ব পাকিস্তানের উপর কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়। ভারত ও বাংলাদেশের প্রতি সোভিয়েত ইউনিয়নের সমর্থনের ফলে চীন সোভিয়েত ইউনিয়নের তীব্র নিন্দা জানায়। জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি হুয়াং হুয়া পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ভারত ও সোভিয়েত ইউনিয়নকে অভিযুক্ত করেন। ভারতের শরণার্থী সমস্যা ভারতের নিজেরই সৃষ্টি বলে অভিযোগ করেন এবং বাংলাদেশকে 1930 সালে উত্তর পূর্ব চীনের সৃষ্ট জাপানি পুতুল রাষ্ট্র মানচুকুয়ার সঙ্গে তুলনা করেন। সোভিয়েত প্রতিনিধি ইয়াকুব মালিক এর তীব্র প্রতিবাদ করেন এবং ভারতে অবস্থানরত প্রায় 1 কোটি বাঙালি শরণার্থী পাকিস্তান নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেন। তিনি আরো উল্লেখ করেন ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের সংখ্যা প্রায় 1 কোটি, যা জাতিসংঘের 88টি সদস্য রাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি। সুতরাং নিজেদের জন্য এত বড় সমস্যা তৈরি করার ভারতের কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে অভিহিত করার জবাবে তিনি চীনাদেরকে জনগণের অধিকার পদদলিত করে রাখার পাকিস্তানি সমরবিদদের লোহার বুটজুতু লেহনের দায় অভিযুক্ত করেন। 10 ডিসেম্বর ভারতীয় গোয়েন্দা সংস্থা জানতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর টনকিন উপসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে যাত্রা করেছে। বিশ্বের বৃহত্তম জাহাজ, 75,000 টন ওজন বিশিষ্ট পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ ছিল এই নৌবহরটির শীর্ষ জাহাজ এবং এটিতে 70টির বেশি যুদ্ধ বিমান ছিল। সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীতে 20টি জাহাজ ছিল। মার্কিন বিমান বাহিনীর জাহাজ ইউএসএস এন্টারপ্রাইজ 1971 সালে ডিসেম্বরে বে অফ বেঙ্গলে প্রবেশ করলে সোভিয়েত নৌবহর এটিকে বাধা প্রদান করেছিল। সোভিয়েত গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ব্রিটিশ বিমান বাহিনী জাহাজ HMS ইগল এর নেতৃত্বে একটি ব্রিটিশ নৌবহর আরব সাগরে ভারতীয় জল সীমানার দিকে অগ্রসর হচ্ছিল। সত্যিকার অর্থে মার্কিন ও ব্রিটিশ নৌবহর কেন বঙ্গোপসাগরে ও আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছিল যে সম্পর্কে কারো কোনো বাস্তব ধারণা ছিল না। তবে ভারতীয় ও সোভিয়েতদের ধারণা ছিল পূর্ব পাকিস্তানে প্রায় পরাজিত পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্যই মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছিল। এই ঘটনাটি সম্পর্কে ভারতীয় বিশ্লেষক রাকেশ কিষান মিমহা মন্তব্য করেছেন, ভাগ্যের পরিহাসে বিশ্বের শীর্ষ 2 গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একটি গণহত্যাকারী সামরিক সরকারকে রক্ষা করার জন্য বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে ভীতি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল। প্রত্যুত্তরে 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের প্রশান্ত মহাসাগরীয় নৌঘাঁটি ভ্লাদিভস্তক থেকে সোভিয়েত নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের 10ম অপারেটিভ ব্যাটল গ্রুপ ভারত মহাসাগর অভিমুখে যাত্রা করে।